কথায় আছে না, দুঃখের পর সুখ আসে। তেমনটাই ঘটেছে সাখত ভিলাতে। এত দুঃখজনক ঘটনা জানার পর আরবি মা হবে এই খুশির খবরটা যেন সেই দুঃখটুকুকে ছায়ার মতো ঢেকে দিয়েছে। সবার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। নূর খুশিতে চিৎকার করে লাফাতে লাফাতে বলে, আমি ফুপি হব, আমি ফুপি হব। উফ উফ, এত খুশি লাগতেছে। ফাহিম সবার দিকে তাকালো, কেউ এদিকে তাকিয়ে নেই। এই সুযোগে ফাহিম নূরের কানে ফিসফিস করে বলে, মামিও কিন্তু হচ্ছে সেই সাথে, বলে গেলে। নূর লাফানো থামিয়ে দিল ফাহিমের কথা শুনে। তারপর ফাহিমের দিকে তাকিয়ে ভেঙচি কেটে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। হালিফা 32 পাটি দাঁত বের করে হাসছে। যাক, ওর কথাটাই ঠিক হলো। ইফতি আলিফার সেই মনোমুগ্ধকর হাসি দেখে নিজেও সাথে হাসে। সাথী বেগম, মিলি বেগম আর লিপি বেগম তিনজন মিলে কোলাকুলি করে নিলেন। মিহান সাহেব আর জিহাদ সাহেবের ক্ষেত্রেও একই। দাদি হব? সাথী বেগম বললেন। তা শুনে মিলি বেগম হেসে বলেন, আমিও তো দাদি হচ্ছি ভাবি। হ্যাঁ রে, আমি নানু হব। লিপি বলেন, আমি দাদা। মিহান তুইও। আর জিহাদ সাহেব, আপনি নানা হবেন। বললেন নিহান সাহেব। হাসি যেন সরছেই না তার অধর থেকে। ফাহিম আর ইফতি কোলাকুলি করলো। ফাহিম বলে, মামা হচ্ছি। আমি চাচ্ছু। নূর আর আলিফার ক্ষেত্রেও হ্যাক। তারাও আনন্দ প্রকাশ করছে। ডক্টর রোজি সবাইকে এত আনন্দিত দেখে তিনি হাসি মুখে বললেন, তা এত খুশির একটা সংবাদ জানালাম আপনাদের, মিষ্টি খাওয়াবেন না? সাথী বেগম দ্রুত মাথা নাড়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি যাচ্ছি, নিজ হাতে বানাবো মিষ্টি। চল মিনি। আমিও আসি ভাবি। লিপি বেগম বলে উঠেন। সাথী বেগম আর না করলেন না, হেসে মাথা দুলিয়ে সম্মতি দিলেন। তারা তিনজন মিলে চলে গেলেন রান্নাঘরে। ডক্টর রোজি তাকালেন জায়ানের দিকে, তারপর মুচকি হেসে বলে উঠেন, সবাই নিচে যাই আমরা, আপাতত আরাবিকে বিশ্রাম নিতে দেই, ওর শরীর অনেক দুর্বল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসুন আন্টি, আপনাদের ব্যাগটা আমাকে দিন। কথাগুলো বলে ইফতি ডক্টর রোজির ব্যাগটা নিয়ে নিচে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আলিফাকেও ইশারা করলো হাসার জন্য, তাই আলিফা ও ইফতির পিছু পিছু যাচ্ছে। এরপর একে একে সবাই চলে গেল। সবাই চলে যেতেই ডক্টর রোজি উঠে দাঁড়ালেন। জায়ানের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলেন। জায়ান কেমন স্তব্ধ হয়ে বসে আছে, কোনো নড়চড় নেই ওর মাঝে। ডক্টর রোজি ধীর আওয়াজে বলতে লাগলেন, বাবা হচ্ছ জায়ান, এখন থেকে আরাবির প্রতি আরও যত্নশীল হতে হবে তোমাকে, ওর খেয়াল রাখতে হবে ভালোভাবে। এই সময় তোমার সাপোর্টই ওর সবচেয়ে বেশি প্রয়োজন। আর যেই পরিস্থিতি দিয়ে আজ ও গিয়েছে তাতে ও অনেক কষ্ট পেয়েছে, মানসিক আঘাত পেয়েছে, ওকে তোমাকেই সামলাতে হবে। একমাত্র তুমিই পারবে আরাবি আর তোমাদের সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে। তোমার হাতেই সব কিছু, আর বাদ বাকি যা হবে বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আসি তাহলে জায়ান, ওর পাশেই থেকো। জ্ঞান ফিরলে কিছু ফল খাইয়ে দিও। আর হ্যাঁ, ফলটা ভিনেগার যুক্ত পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে ভালোভাবে ধুয়ে তারপরেই ওকে খাওয়াবে। ডক্টর রোজি জায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। জায়ান ডক্টর রোজিকে যেতে দেখেই তাকালো আরাবির দিকে, তারপর আবার আরাবির পেটের দিকে তাকালো। ওর সারা শরীর কাঁপছে। জায়ান অনেক কষ্টে ওর কাঁপা কাঁপা হাত জোড়া নাড়িয়ে আরাবির শাড়ির আঁচল সরিয়ে দিল। তারপর আরাবির ফর্সা উদরে কাঁপা হাতটা রাখতেই ওর শরীরটা ঝংকার দিয়ে উঠল। অদ্ভুত শিহরণে চোখ বন্ধ হয়ে আসছে জায়ানের। হে কেমন অনুভূতি! বাবা হওয়ার অনুভূতি কি সত্যি এত সুখের? জায়ান চোখ বন্ধ করলো। ওর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা তপ্ত জল। জায়ান দুহাতে মুখ ঢেকে নিল। কিয়ৎক্ষণ এভাবেই রইল, তারপর হুট করেই আরাবির পাশে শুয়ে পড়ল। তারপর দুহাতে আরাবিকে শক্ত করেই জড়িয়ে ধরল। হেলে পাথারি আরাবির মুখশ্রী জুড়েই অধৈর্যরার উষ্ণ স্পর্শে ভরিয়ে দিল। এরপর আরাবির ঘাড়ে মুখ গুজে দিল জায়ান। বিড়বিড় করে বলতে লাগলো, থ্যাংক ইউ আরাবি, থ্যাংক ইউ সো মাচ আমায় এত বড় একটা উপহার দেওয়ার জন্য। ভালোবাসি আরবি, তোমাকে অনেক ভালোবাসি। আমার হৃদয়ের বাগানে একমাত্র ফুল হলে তুমি, আমার ঘাট গোলাপ। তোমাকে আমি আমার এই বুকে আজীবন আঁকলে রাখবো। একটু থেমে আবারও বলে জায়ান, তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ। শামীম সাহেব নিজের জন্য বরাদ্দ করা রুমের ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়ে আছেন। জোরে জোরে শ্বাস নিচ্ছেন তিনি।
তার পাপের ফল যে তিনি এভাবে ভোগ করবেন কোনো দিনও ভাবতে পারেননি তিনি। লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিল সে। দিনের পর দিন ভালোবাসার প্রিয়তম স্ত্রীকে ঠকিয়ে গিয়েছে, আরেকজনকে ভালো না বেশেও মিথ্যে ভালোবাসার অভিনয় করে গিয়েছে। প্রতিটি মুহূর্তে তার বিশ্বাস, তার ভরসা নিয়ে ছেলে খেলা করেছে। শেষমেশ নিজের সন্তান, নিজের অংশকেও মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল। একবারও তার বুক কাঁপেনি এমন জঘন্য কাজ করে। মানুষ অপরাধ করে কোনো দিন অপরাধ স্বীকার করে না, যতক্ষণ পর্যন্ত না তার প্রায়শ্চিত্ত বোধ হয়। অনুশোচনা না হলে কেউই তার অপরাধ এত সহজে মেনে নেয় না। তিনি স্বীকার করেছেন, স্ব ইচ্ছাতেই স্বীকার করে নিয়েছেন নিজের অপরাধ। কারণ তিনি অপরাধ বোধে ভুগছেন, তিলে তিলে মরছেন অপরাধ বোধে। তাও আজ থেকে না, বিগত 20টা বছর ধরে। আর আজ থেকে এই অপরাধ বোধের মাত্রা আরো বেড়ে গিয়েছে যখন থেকে জেনেছে আরাবী তার সেই সন্তান, যেই সন্তানের অস্তিত্বই তিনি পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তার সেই ফেলে দেওয়া সন্তানকেই অন্য একজন সাদরে গ্রহণ করে নিয়েছেন। এতটা বছর বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছেন, এত ভালো একটা পরিবার দেখে বিয়েও দিয়েছে। আর তিনি কি করলেন? জন্মদাতা পিতা হয়ে কিছুই করতে পারলেন না, কিছুই না। তার দুটো মেয়ের চোখে হাস তিনি ঘৃণার পাত্র। অবশ্য সে তো ঘৃণারই যোগ্য। কারো ভালোবাসা তিনি ডিজার্ভ করেন না। তার সবচেয়ে আদরের মেয়ে, তার কলিজার টুকরো, তাকে আজ ভালোবাসি বাবা বলার বদলে ঘৃণা করি বাবা বলে গিয়েছে। আর আরেক সোনার টুকরো মেয়ের মুখে তো এখনো বাবা ডাকটাও শুনতে পারেননি তিনি, আর কোনোদিনও শুনতেও পারবেন না। এইটা তো আশা করাও তার জন্য অপরাধ। এসব ভাবছেন স্বামী, হাত জোরে জোরে শ্বাস নিচ্ছেন। সেই নিঃশ্বাস নিতে পারছে না, মনে হচ্ছে তার বুকে কেউ বিশাল ওজনের পাথর চাপা দিয়ে রেখেছে। এই ওজন তিনি নিতে পারছেন না, আর বুকে ব্যথা করছে, প্রচন্ড ব্যথা, অসহনীয় ব্যথা। তিনি মুক্তি চান এই ব্যথা থেকে, এই যন্ত্রণা থেকে। দু হাতে বুকের বাম পাশটা খামচে ধরলেন। যন্ত্রণা হচ্ছে এখানটায়। এত মানুষের ঘৃণা নিয়ে তিনি বাঁচতে পারবেন না। তিনি বেঁচে থাকতেও চান না। তিনি ঘুমাতে চান, শান্তির ঘুম, চিরনিদ্রা যেতে চান, যে নিদ্রা কোনোদিনও ভঙ্গ হবে না, যে নিদ্রা থেকে কেউ তাকে জাগাতে পারবে না। শামীম সাহেবের বুকের ব্যথাটা আরো বাড়তে লাগলো। তীব্র ব্যথায় তিনি কুকিয়ে উঠলেন, শরীর মুচড়ে উঠল। সহ্য করতে না পেরে তিনি এক হাত দিয়ে ফ্লোরে থাপ্পড় মারতে লাগলেন ক্রমাগত। এত যন্ত্রণার মাঝেও তার অধর জুড়ে হাসি, কারণ সে যে জানে তার সময় এসে পড়েছে চিরনিদ্রায় যাওয়ার। হাসতে হাসতে শামীম সাহেবের নিঃশ্বাস কমে যেতে লাগলো, চোখ জোড়া বন্ধ হয়ে গেল তার। তিনি গভীর শ্বাস নিয়ে ধীর স্বরে বলে উঠলেন, আমায় ক্ষমা করো ইরা, আমাকে ক্ষমা করো মিথিলা, আমাকে তোমরা ক্ষমা করিও আহানা, আরাবি, ক্ষমা করে দিও। এই কথাগুলো বলেই শেষ করতে তার নিঃশ্বাস থেমে গেল। তার দেহের প্রাণ পাখি সবার চোখের আড়ালে পাড়ি জমালো অন্য এক জগতে। শুধু পড়ে রইল নিষ্প্রাণ এক দেহ। ঘুমের ঘোরে নিজের দেহের উপর কারো অস্তিত্ব অনুভব করতে পেরে ফিটফিট করে নয়নজোড়া মেলে তাকালো আরাবী। জোরে জোরে কয়েকটা শ্বাস নিল। শক্তপোক্ত লম্বাটে দেহটা দেখেই বোঝার বাকি নেই লোকটা তার স্বামী, তার জায়ান। আরাবীর ঠোঁটের কোণ ঘেঁষে হাসি ফুটে উঠল। দুর্বল হাত জোড়া ডাকলো জায়ানের চুলের ভাঁজে। আলতোভাবে জায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লোকটা কিভাবে তাকে জাপটে ধরে ঘুমাচ্ছে, যেন সে কোথাও পালিয়ে যাবে। আর জায়ান তাই ওকে নিজের সাথে ধরে বেঁধে রেখে দিয়েছে। হঠাৎ করে কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে পড়তেই আরাবীর ঠোঁটের হাসি উধাও হয়ে যায়। নিজের জীবনে তিক্ত কিছু সত্য আজও জেনে গিয়েছে। ওর মা আর বেঁচে নেই। আর স্বামী সাহেবই কিনা ওর জন্মদাতা পিতা। এত ভালো মানুষটা যে এতটা জঘন্য, এতটা খারাপ হতে পারে কোনোদিনও ভাবতেই পারেনি আরাবী। বিগত কয়েকটা দিনে এই লোকটার ভালো মানুষই দেখে মনে অনেক শ্রদ্ধা জমেছিল ওর মনে। আজ সেই শ্রদ্ধার পাহাড় এক নিমেষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কীভাবে পারলো সে এমনটা করতে? কীভাবে ঠকালো তার মাকে? কীভাবে পারলো নিজেরই ওরসজাত সন্তানকে মেরে ফেলার পরিকল্পনা করতে? না চাইতেও আরাবী আর নিজের কষ্টটুকু লুকিয়ে রাখতে পারল না। দু হাতে জায়ানের পিঠ খামচে ধরে নিঃশব্দে কেঁদে উঠল। এদিকে জায়ান বক্ষস্থলের মাঝে নরম তুলতুলে দেহে কাঁপতে থাকা অনুভব করতে পেরেই ধরফড়িয়ে উঠে বসল জায়ান। আরাবীর উপর থেকে উঠতে আরাবী দু হাতে মুখ ঢেকে অন্যদিকে ফিরে গেল। জায়ান ব্যথিত নয়নে আরাবীর দিকে তাকিয়ে থাকলো।
তারপর দু হাতে জোর করে টেনে আরাবিকে বুকে আগলে নিল। ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, খেদো না আরাবি, খেদো না তো। তুমি কাঁদলে আমার কষ্ট হয়, কেন বুঝো না? আরাবি দু হাতে জায়ানের গলা জড়িয়ে ধরল। জায়ানের বুকের মাঝে মিশে যাওয়ার চেষ্টা করতে লাগলো যতটা পারা যায়। আরাবি কাঁদতে কাঁদতে বলে, আমার ভাগ্যটাই এত খারাপ কেন জায়ান? আমার সাথে কেন এমন হয়? জায়ান অপরাধী স্বরে বলে, আই এম সরি আরাবি, আমার জন্যই তুমি এত কষ্ট পেয়েছো। আমি যদি অতীত টেনে এনে তোমার সামনে দান না করাতাম, তুমি এত কষ্ট পেতে না। আপনার কোনো দোষ নেই জায়ান। আপনিই তো আমাকে আমার আসল আমির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, আমার বাবা মায়ের পরিচয়পত্র এনে দিয়েছেন। আমি নিজেই তো আপনার কাছে আবদার করেছিলাম এটার জন্য। আপনি আমার জন্য কি তা আমি নিজেও বলে বোঝাতে পারবো না। আপনার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়। আরবির নাক মুখ লাল হয়ে গিয়েছে। জায়ান কিছুতেই আরবির কান্না থামাতে পারছে না। জায়ান এবার না পেরে আরবির দু গাল শক্ত করে ধরলো। আরবির চোখের দিকে প্রগাঢ় দৃষ্টি নিক্ষেপ করে গাঢ় স্বরে বলে, এত কাঁদো কেন? এত কাঁদলে হবে? এখন তো তুমি একা নও, তোমার মাঝেও একজন আছে। তুমি কষ্ট পেলে তো তারও কষ্ট হবে। আরবি নাক টেনে কান্না থামানোর চেষ্টা করলো। ফ্যাল করে জায়ানের দিকে তাকিয়ে জায়ানের কথাটা বোঝার চেষ্টা করলো। বিষয়টা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকালো। তবে কি জায়ান জেনে গিয়েছে? কিন্তু কিভাবে জানলো? আরবি কাপা গলায় বলে, আপনি মানে আমি? হ্যাঁ আরাবি, আমাদের সন্তান আসতে চলেছে। তুমি মা আর আমি বাবা হবো আরাবি। আমাদের পুচকে একটা বেবি হবে, যার ছোট ছোট হাত পা হবে, মায়াবী আদুরে মুখশ্রী হবে। আমাকে বাবা আর তোমাকে মা বলে ডাকবে আরাবি। তোমাকে অনেক ধন্যবাদ আরাবি, আমাকে এই সুখের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। ভালোবাসি আরাবি, ভালোবাসি আমার কাঠগোলাপ। মিথিলা এসে তার আর শামীম সাহেবের জন্য বরাদ্দকৃত রুমটার সামনে দাঁড়িয়ে আছে। মনটা কুড়াচ্ছে তার। রাত হয়ে গেলেও শামীম সাহেবের দেখা পাননি তিনি। হাজার হোক স্বামী তো তার, ভালোবাসেন তিনি তাকে। সেই ভালোবাসার টানে শামীম সাহেবকে একটি পলক দেখার জন্য ছুটে এসেছেন। কিন্তু রুমের ভিতরে যেতে গিয়েও বারবার ফিরে আসছেন। ঠিক করবেন তিনি? নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগিয়ে অবশেষে পা বাড়ালেন রুমটায়। রুমটা অন্ধকার করে রাখা, বাতিগুলো সব নিভানো। মিথিলা বেগম এগিয়ে গেলেন। রুমটা গুমট অন্ধকারে ছেয়ে আছে। সেই অন্ধকারের মাঝেই আবছা আলোয় দেখা যাচ্ছে ফ্লোরে কেউ শুয়ে আছে। মিথিলা বেগম ঘাবড়ে গেলেন। ওটা যে শামীম তা বুঝতে বাকি রইল না। মিথিলা দ্রুত রুমে লাইটসগুলো জ্বালিয়ে দিল। চারিদিকে আলোকিত হতেই দৌড়ে শামীম সাহেবের কাছে যান। ওনার ফ্যাকাশে মুখশ্রী দেখেই মিথিলার গলা শুকিয়ে যায়। কাপা গলায় তিনি হালতো স্বরে ডাকেন, শামীম, শামীম, ওঠো। এখানে এইভাবে শুয়ে থাকার মানে কি? ওঠো বলছি। কিন্তু না, শামীম সাহেবের বিন্দুমাত্র নড়চ নেই। হবে কিভাবে? কোনোদিন কি এটা হয়? মৃত মানুষ কি কখনো জীবিত হয়? হয় না, কোনো দিনও হয় না। মিথিলা শরীর কাঁপছে। কম্পিত হাত জোড়া শামীমের গায়ে স্পর্শ করতেই তার রুহ কেঁপে ওঠে। চোখ জোড়া ভিজে ওঠে ওনার। হার্তনাদ করে বলে ওঠে, শামীম, ওঠো। এটা হয় না। কি করছো? আবার আমার সাথে অভিনয় করছো? কেন করছো? দেখো, এইগুলো আমার ভালো লাগছে না। ওঠো শামীম। মিথিলা উন্মাদের মতো হয়ে গেলেন। তার শামীম সাহেবের দেহটা ঠান্ডা হয়ে আছে। মিথিলা দ্রুত শামীম সাহেবের বুকে মাথা রাখলেন, স্পন্দনের ধ্বনি শোনার জন্য। কিন্তু ব্যর্থ হলেন, কারণ শামীম সাহেবের হৃদস্পন্দন তো অনেক আগেই থেমে গিয়েছে। মিথিলা সেটা বুঝতে পেরেই ছিটকে দূরে সরে যায়। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে থাকে শামীম সাহেবের দিকে। তারপর হঠাৎই চিৎকার করে ওঠেন তিনি, না, এটা হতে পারে না, কখনোই না। তারপর আবার উন্মাদের মতো শামীম সাহেবের কাছে যান। বলতে থাকেন, হেই, তুমি কিভাবে পারো আমায় এভাবে ছেড়ে যেতে? আমি এখনো ক্ষমা করিনি তোমায়, শুনছো? ক্ষমা করিনি আমি। ওঠো বলছি, ওঠো। তারপর চিৎকার করে কাঁদতে লাগলেন। এদিকে আরবি রুমে সবার ভিড়। সবাই আরবির সাথে কথা বলছে আর ব্যস্ত আরবিকে এটা সেটা খাওয়াতে। এমন সময় হঠাৎ মিথিলা বেগমের এমন বিভৎস চিৎকার শুনে সবাই আটকে ওঠে। আরবি পানি খাচ্ছিল। ও নিজেও ঘাবড়ে যায়, ফলে পানি ওর নাকে মুখে উঠে যায়।
জায়ান অস্থির হয়ে দ্রুত আরবির পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ইফতি বলে, এটা ফুপির চিৎকার না? উনি ভেবে কাঁদছেন কেন মা? চলো তো। ইফতির কথা মতো মিলি বেগম ইফতির সাথে পা বাড়ালেন। একে একে সবাই ছুটলো সেদিকে। আরবি একটু স্বাভাবিক হতে দেখেই জায়ান বলে, ঠিক আছো? হ্যাঁ, কি হয়েছে ফুপি, এইভাবে কাঁদছেন কেন? সেটা তো ওখানে গেলেই দেখতে পাবো। আচ্ছা চলুন তাহলে। তারপর জায়ান আরবি এগিয়ে গেল ওখানে। গিয়ে দেখে মিথিলা কাঁদছেন, সেই সাথে আহানাও চিৎকার করে কাঁদছে। আহানা বলছে, বাবা ওঠো, এভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না বাবা, আমায় এভাবে একলা করে রেখে যেতে পারো না। আরবি থম মেরে গেল। কি বলছে এসব ওরা? চলে গেছে মানে? আরবি ধীর পায়ে এগিয়ে যায়। সবাই আরবিকে দেখে সরে দাঁড়ায়। আরবি গিয়ে শামীম সাহেবের কাছে বসে পড়ে। শামীম সাহেবের নিস্তেজ মুখশ্রীটার দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে থাকে। কান্নারত মিথিলাকে শান্ত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে ওনার? উনি এভাবে এখানে শুয়ে আছেন কেন? মিথিলা আরবির কথা শুনে যেন হাড়ও ভেঙে পড়েন। আরবিকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলেন, ও আর নেই আরাবি, ও আমাদের ছেড়ে চলে গিয়েছে আরাবি। আরবির মাথায় যেন বজ্রপাত হলো। অবাক নয়নে তাকিয়ে রইল শামীম সাহেবের মৃতদেহের দিকে। কেমন যেন পাথর হয়ে গেছে ও। কষ্ট লাগছে ওর, আবার লাগছেও না। হাজার হোক, লোকটা তো ওর জন্মদাতা পিতা। আজকেই বাবা সম্পর্কে জানতে পারলো, আর আজকেই কিনা এমন হলো। আরবি কাঁদলো না, মূলত ওর কান্না আসছে না। কার জন্য কাঁদবে ও? লোকটা শুধুমাত্র ওর নামই জন্মদাতা পিতা, এছাড়া আর কিছুই না। আরবি ঝোঁক গিলে বড় বড় শ্বাস নিল। তারপর শামীম সাহেবের গালে স্পর্শ করলো। কি ঠান্ডা শরীরটা! মানুষ মরে গেলে বুঝি এমনই হয়? আরবি অত্যন্ত শীতল কণ্ঠে বলে ওঠে, আপনি যা করেছিলেন তা খুবই জঘন্য কাজ করেছিলেন আমার মায়ের সাথে, আমার মায়ের শেষ চিহ্ন মানে আমাকে মারার জন্য, আমার অস্তিত্ব বিলীন করার জন্য, রাস্তায় কুকুর শিয়ালের খাবার হবার জন্য ফেলে দিয়েছিলেন। আপনার কারণে আমার নানা জান মারা গিয়েছেন। সম্পত্তির লোভে আপনি কতগুলো পাপ করেছেন। আপনি কি ক্ষমার যোগ্য বলুন? যোগ্য না জানি, তবু আমি আপনাকে ক্ষমা করলাম। আজ এই এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম, আমি আপনাকে ক্ষমা করলাম। আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাত নসিব করেন। তারপর মিথিলা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ায় আরবি। জায়ানের কাছে গিয়ে বলে, ওনার জানাজার ব্যবস্থা করুন জায়ান। জায়ান নিঃশ্বাস ফেলে বলে, তুমি ঘরে যাও, আমি সব ব্যবস্থা করছি। অতঃপর শামীম সাহেবের মৃতদেহটা জায়ান, ইফতি আর ফাহিম ধরেই ভালোভাবে রাখলো। সাথী বেগম আর মিলি বেগম মিথিলাকে সামলাচ্ছেন। নূর আলিফা দুজন মিলে আহানাকে। রাতটা সেভাবেই কেটে গেল। পরদিন যথাসময়ে শামীম সাহেবের জানাজা দেওয়া হয়। মিথিলা আর আহানা আরবির কাছে গিয়ে অনেকবার ক্ষমা চান। মিথিলা নিজের কৃতকর্মের জন্য অনেক অনুতপ্ত। শামীম সাহেবের মৃত্যুর 5 দিন পরেই মিথিলা আর আহানা আমেরিকায় চলে যান। সবাই বারণ করেছিল তাদের আমেরিকা যাওয়ার জন্য, কিন্তু মিথিলা শোনেন না কারো কথা। সময় বহমান হিভাবে কেটে যায় 3 মাস। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। এর মাঝে ফাহিম তার বাবা মাকে জানায় ও নূরকে ভালোবাসে, আর নূরকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে চায়। ছেলের কথা মতো তারা সম্বন্ধ নিয়ে যান সাখত বাড়িতে। ফাহিম ভালো ছেলে, ফ্যামিলিও ভালো, লিপি বেগমও ভালো হয়ে গিয়েছে, তাই আর দ্বিমত করলেন না কেউ। সেদিনই বাগদান সেরে ফেলা হয় ওদের। আর সিদ্ধান্ত নেওয়া হয় ইফতি আর আলিফার বিয়ের সাথেই ফাহিম আর নূরের বিয়ে হবে। শামীম সাহেবের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে ইফতি আর আলিফার বিয়ের তারিখ পিছিয়ে যায়। তার উপর এর কিছুদিন পরেই আলিফা আরবির মাস্টার্সের ফাইনাল এক্সাম এসে পড়ে, তাই আর হয়নি ওদের বিয়ে। একেবারে পরীক্ষার শেষেই বিয়ের দিন তারিখ ঠিক করবেন তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। আজই আরবি আর আলিফার লাস্ট এক্সাম শেষ করে আরবি আর আলিফা দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিজেদের প্রিয় মানুষদের জন্য। আরবি প্রেগনেন্সি 5 মাস চলছে। মেয়েটা এখন অল্পতেই ক্লান্ত হয়ে যায়। এই যে এক নাগারে বসে পরীক্ষার খাতায় লিখতে লিখতে এখনও ওর কোমরে প্রচণ্ড ব্যথা করছে, তবুও মুখ ফুটে কিছু বলছে না মেয়েটা। আরবি ব্যথা তোর মুখশ্রী দেখে আলিফার বিষয়টা আন্দাজ করতে পারে। আলিফা নরম গলায় বলে, তোর কি কষ্ট হচ্ছে? আরবি মলিন হাসল, দুর্বল গলায় বলে, এই তো কোমরটা একটু ব্যথা করছে। তোর একটু ব্যথা মানে অনেকটা ব্যথা, আমি জানি। দেখি এদিকে আয়, এখানটায় বস, আমি ভাইয়াকে ফোন করছি।
আরবিকে ধরে করিডোরে রাখা একটা বেঞ্চে বসিয়ে দিল আলিফা। আরবি বেঞ্চে বসে হালকা আওয়াজে বলে, তাকে ফোন দেওয়ার দরকার নেই, এমনিতেই লোকটা পুরো পাগল। দেখিসনি প্রতিটা এক্সামে আমার জন্য পুরোটা সময় অপেক্ষা করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। অফিস যেত না সেদিন, আজও যেত না। সে তো জরুরি মিটিং থাকায় গিয়েছে। এখন তুই ফোন করলে মিটিং ছেড়ে ছুঁড়েই চলে আসবে। তবুও আরবি, তুই অসুস্থ। কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। কিন্তু আলিফা কিছু বলবেই তার আগেই দূর থেকে জায়ান আর ইফতিকে দেখে বলে ওঠে, এই তো ইপ্তি আর ভাইয়া এসে পড়েছে। আরবি আলিফার কথা শুনতে পেতেই সামনের দিকে দৃষ্টি রাখে। জায়ানের ঘরমাক্ত চেহারা দেখে হাসলো। লোকটা মনে হয় মিটিং শেষ করেই ছুটে চলে এসেছে। জায়ান দ্রুত পায়ে আরবির কাছে আসলো। আরবির ব্যথাতুর মুখশ্রী নজরে আসতেই অস্থির হয়ে ওঠেও। জায়ান আরবির গালে হাত রেখে অস্থির গলায় বলে, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোমায়? হালিফাই হাগে হড়বড় করে বলে, ওর কোমরে নাকি ব্যথা করছে ভাইয়া। জায়ান ভয়ার্ত নয়নে তাকায়। এই মেয়েটা প্রেগনেন্ট হবার পর থেকে জায়ানের ঠিক কতটা ভয় থাকে ওকে নিয়ে তা বলার বাহিরে। আরবি একটু টুশব্দ করলেও ও নিজেই ব্যাকুল হয়ে পড়ে। জায়ান হাঁটু গেড়ে বসলেও আরবির সামনে। তা দেখে আরবি বলে ওঠে, আরে কি করছেন? জায়ান ভ্রু কুচকাল। আরবির কথায় পাত্তা দিয়ে বলে, কোথায় ব্যথা হচ্ছে? বেশি করছে ব্যথা? আমি রোজি আন্টির সাথে কথা বলে নিয়েছি। এখন এখান থেকেই সোজা তার কাছে যাবো, আমরা চেক আপ করিয়ে আনি। এই লোকটা এত পাগল কেন ভাবে আরবি। ওর একটু কিছু হলেই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। আরবি ঠোঁট উল্টে বলে, এখনো 1 সপ্তাহ হয়নি চেক আপ করিয়েছি জায়ান। এটা সামান্য একটু ব্যথা করছে, চিন্তা করবেন না। বাড়িতে গিয়ে কোমরে টাইগার বাম দিয়ে ম্যাসাজ করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি? কোনো কিন্তু না, বাড়ি যাব, ভালো লাগছে না, খিদেও পেয়েছে। আরবি খিদে পেয়েছে শুনে জায়ান আর কিছু বলল না। অন্য সময় হলেই আশেপাশে কোনো রেস্টুরেন্ট নিয়ে যেত, কিন্তু এখন জায়ান আরবিকে বিন্দুমাত্র বাইরে কোনো খাবার খেতে দেয় না। জায়ান নিজের হাত বাড়িয়ে দিল আরবির দিকে, তারপর নরম স্বরে বলে, চলো তাহলে, সাবধানে, ঠিক আছে? আরবি মুচকি হেসে জায়ানের হাতে হাত রাখে, তারপর পা বাড়ায় সামনের দিকে। জায়ান খুব সাবধানে আরবির হাত ধরে ধরে এগিয়ে যাচ্ছে। আরবি মুগ্ধ চোখে জায়ানকে দেখছে। জায়ানের ঘরমাক্ত ক্লান্ত মুখটা যেন জায়ানকে অন্যরকম সুন্দর লাগে। চোখ ধাঁধিয়ে যায় আরবি। এই লম্বা চওড়া শক্তপোক্ত দেহের অধিকারী সুদর্শন লোকটা ওর স্বামী, যে ওকে পাগলের মতো ভালোবাসে। জায়ানের ভালোবাসায় আরবি মাঝে মাঝে অবাক হয়। কেউ কাকে কিভাবে এতটা ভালোবাসতে পারে। আরবিও ভালোবাসে এই লোকটাকে, খুব ভালোবাসে। লোকটার স্পর্শ, লোকটার শরীরের মাতাল করা ঘ্রাণ, সব সব ভালোবাসে। আর আজীবন এইভাবেই ওরা দুজন দুজনকে ভালোবাসতে চায়। চারিদিকে লাইটিংয়ের কারণে ঝলমল করছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সাখত ভিলা। হবেই বা না কেন? সাখত বাড়ির ছেলে মেয়ে দুজনের একসাথে বিয়ে হয়েছে আজ। দুপুরে বিয়ে সম্পন্ন হয়েছে ইফতি আর আলিফার, আর রাতে ফাহিম এবং নূরের। কারণ একসাথে তো আর দুটো বিয়ে দেওয়া যায় না, যেহেতু একই বাড়ির ছেলে মেয়ে। মেয়ে বিদায় দিয়ে বিধ্বস্ত মন মানসিকতা নিয়ে তো আর নতুন বধূকে বরণ করা যায় না। তাই আলিফার ইফতির বিয়ে দুপুরে হয়েছে এবং রাতে নূর আর ফাহিমের। একটু আগেই নূর আর ফাহিমের বিয়ে সম্পন্ন হয়েছে। বাড়ির একমাত্র মেয়েকে বিদায় দিয়ে সবাই ভেঙে পড়েছে। প্রচুর কান্নাকাটি করে এখন সবাই যার যার রুমে বিশ্রাম নিচ্ছে। আরবি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। প্রচুর ক্লান্ত লাগছে। এমনিতে তো কোনো কাজ ওকে করতে দেয় না কেউ, তবুও টুকিটাকি একটু তো করতেই হয়। একেবারে হাত গুটিয়ে বসে থাকতে ভালো লাগছিল না ওর। আবার এত এত মেহমান, তাদের চিল্লাপালায় আরবি অস্থির। সারা দিনেও একটুও ঘুমাতে পারেনি ও। জায়ান অবশ্য বারবার বলেছে ওকে বিশ্রাম নেওয়ার জন্য। দম ফেলবার সময়টুকু পায়নি ছেলেটি। একমাত্র ভাই আবার বোনের বিয়ে একসাথে। বাড়ির বড় ছেলে ও, দায়িত্বটা ওর বেশি। তবু আরবে যত্ন নিতে বিন্দুমাত্র পিছু পা হয়নি। কিছুক্ষণ পরপর নিজে এসে নয়তো কাউকে দিয়ে এটা সেটা খাবার পাঠিয়েছে। জায়ানের কথা ভাবতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আরবি। আবার রুমের চারিদিকে চোখ বোলালো। না, লোকটা এখানে নেই। গেল কোথায়? নূরের বিদায়ের পর থেকে আর লোকটাকে দেখে নাই আরবি। বারান্দায় গিয়ে দেখলো সেখানেও জায়ান নেই। পরক্ষণে জায়ান কোথায় থাকতে পারে সেটা মাথায় আসতেই আরবি আলগোছে রুম থেকে বেরিয়ে যায়।
সিঁড়ি বেয়ে ধীর পায়ে নিচে নেমে আসে। তারপর বাড়ির দরজাটা খোলা দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় জায়ান ওর ধারণাকৃত জায়গাতেই আছে। আরাবি জোরে জোরে শ্বাস নিল। এইটুকুতেই যেন হাঁপিয়ে উঠেছে। হাঁটতেই অনেক কষ্ট হয় ওর। পা জোড়ায় পানি এসেছে, ফলে পা দুটো ফুলে ঢোল হয়ে আছে। 7 মাসের উঁচু পেটটা নিয়ে এক পা দুপা করে আগাতেই বাগানে রাখা বেতের সোফা সেটের উপর কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে বসে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে মাথা নিচু করে বসে আছে জায়ান। তার কলিজার টুকরো একমাত্র বোনটাকে বিদায় করে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে পরের ঘরে, যেটা আজ থেকে ওর আসল ঠিকানা হবে। আর কোনোদিন চাইলেও কারণে অকারণে বোনটার কাছেই ছুটে যেতে পারবে না। বোনটা কিভাবে কাঁদছিল ওর বুকে আছড়ে পড়ে, বারবার বলছিল, ভাইয়া আমি যাব না আমি ভাইয়া। কিন্তু জানে যে কিচ্ছু করার ছিল না। এটাই যে নিয়ম, মেয়েরা বড় হলেই তাদের বিয়ে দিয়ে পর করে দিতে হয়, অন্যের বাড়ির সদস্য হয়ে যায় তখন তারা। যখন জায়ান এসব ভাবতে ব্যস্ত, তখন হঠাৎ কারো উপস্থিতি টের পায় জায়ান। আর এটা যে আরাবি তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই জায়ানে। জায়ান চোখ বন্ধ করে জোরে শ্বাস ফেলল। মেয়েটা হয়তো ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। এরই মাঝে আরাবি এসে পাশে বসে জায়ানে, তারপর হাত তো করে জায়ানের কাঁধে হাত রাখে, ধীর আওয়াজে বলে, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কষ্ট আমারও হচ্ছে জায়ান। আপনি অফিসে গেলেন, নুরই তো ছিল যার সাথে আমি আমার একলা সময়টা হাসি আড্ডায় মেতে উঠে কাটিয়েছি। কিন্তু কি করার বলুন, এটাই যে ভাগ্য। সব মেয়েদেরই নিজের নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতে হয়, আর এক সময় সে পরের বাড়িটাই নিজের বাড়ি হয়ে যায়। আমিও তো এসেছি জায়ান, আমারও কষ্ট হয়েছিল, কিন্তু দেখুন আজ আর সেই কষ্ট নেই আমার মাঝে। যখন এই বাড়িতে আপনার হাত ধরে এসেছিলাম, তখন মনে হয়েছিল দম বন্ধ হয়ে যাবে আমার। বারবার ভাবছিলাম আব্বু আম্মুকে ছাড়া কিভাবে থাকবো আমি। কিন্তু আপনার ভালোবাসা, এই পরিবারের এত এত ভালোবাসায় আমি আস্তে আস্তে এই বাড়ি আর এই পরিবারকেই আপন করে নিতে শুরু করলাম। আর দেখুন এখন এই বাড়ি ছাড়া আমার অন্য কোথাও মন বসে না। যেই বাবার বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি, সেখানে গেলেও একদিনের বেশি মন টেকে না আমার। তো চিন্তা করবেন না, নূরও নিজেকে সামলে নেবে আস্তে আস্তে। জায়ান নম্র দৃষ্টিতে তাকায় আরাবির দিকে, তারপর জড়িয়ে ধরে আরাবিকে শক্ত করে। আরাবিও দু হাতে হাঁকড়ে ধরে জায়ানকে। এইভাবেই কেটে যায় কিছু সময়। এরই মধ্যে হঠাৎ আরাবি শব্দ করে আর্তনাদ করে ওঠে। ভয় পেয়ে যায় জায়ান, তড়িঘড়ি করে আরাবিকে ছেড়ে দিয়ে আরাবির গালে হাত রাখে। আরাবির ব্যথাতুর মুখশ্রী দেখে ব্যাকুল হয়ে বলে, কি হয়েছে আরাবি? আমি ব্যথা দিয়েছি তোমায়? আচ্ছা সরি, হ্যাঁ আসলে আমার খেয়াল ছিল না। আরাবি ব্যথার মাঝে হেসে ফেলে। ওকে হাসতে দেখে জায়ান অবাক কণ্ঠে বলে, কি হয়েছে, হাসছো কেন? আরাবি হাসি মুখে জবাব দেয়, হাসছি কারণ আপনার বাচ্চা আমার পেটে ফুটবল খেলছে, এজন্যই আমি ব্যথা পেয়েছি। সেখানে আপনি বলেন কিনা আপনি আমায় ব্যথা দিয়েছেন। জায়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। বেচারা ঘাবড়ে গিয়েছিল অনেক। জায়ান আরাবির পেটে হাত রাখলো, স্নেহপূর্ণ কণ্ঠে বলে, আপনার না, বলো আমাদের বাচ্চা, আমাদের সোনা বাচ্চা। একদম লক্ষ্মীটি হয়ে থাকো মায়ের পেটে, কেমন? মা ব্যথা পায় তো, আর তোমার মা ব্যথা পেলে তো তোমার বাবাও কষ্ট পায়, তাই তোমার মাকে আর ব্যথা দিও না। আরাবি মুগ্ধ চোখে জায়ানকে দেখছে। প্রতিদিন লোকটা এইভাবেই কথা বলে ওদের অনাগত সন্তানের সাথে। মধ্যরাতে আরাবির মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে ও দেখতে পায় জায়ানের পেটে কান লাগিয়ে ফিসফিস করে কথা বলছে। আরো কত শত পাগলামি তার। আরাবি চোখ জুড়িয়ে যায় সেই দৃশ্য দেখে। আরাবি মুচকি হেসে বলে, ঘরে চলুন, রাত হয়েছে। আরাবির কথা যেন জায়ানের হুঁশ ফিরল। আসলেই অনেক রাত হয়ে গেছে, ওর তো খেয়ালই ছিল না। জায়ান উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল আরাবির দিকে। ভরসাযোগ্য ওই হাতটা শক্ত করে ধরল আরাবি। উঠে দাঁড়াতে গিয়ে পায়ে অনুভব করে, ফলে হালকা গঙ্গায়ও। জায়ান তা দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে? আরাবি ব্যথাতুর কণ্ঠে বলে, পায়ে পানি নেমেছে, বসা থেকে দাঁড়াতে গেলে ব্যথা লাগে। কাল তোমাকে নিয়ে রোজি আন্টির কাছে যাব। এই মাসে তো এখনো চেক আপ করালাম না। দেখি এসো করে নি, হাঁটা লাগবে না তোমার। জায়ান আরাবির দিকে হাত বাড়াতে নিলে আরাবি জায়ানের হাত ধরে থামিয়ে দেয়, বলে, আমি ঠিক আছি। আমার ওজন এখন কত আপনি জানেন? শুধু শুধু কষ্ট করবেন কেন?
এইটুকুই তো পথ, আমি হেঁটে যেতে পারবো। আপনি শুধু আমার হাতটা ধরে একটু সাহায্য করুন। জায়ান চোখ ছোট ছোট করে আরাবির দিকে তাকিয়ে বলে, সামহাও তুমি কি বলতে চাইছো আমি তোমাকে আমাদের বাচ্চা সহ কোলে নিতে পারবো না? জায়ানের কথায় আরবি অবাক হয়ে বলে, আমি এটা কখন বললাম? আমি তো জাস্ট এটা বললাম যে আমি তো এখন ঠিক আছি, এইটুকু পথ হেঁটেই যেতে পারবো। ওই একই হলো। আরে কি মুশকিল, আচ্ছা নিন, তুলুন আমায় কোলে। জায়ানের ঠোঁটে হাসি ফুটে উঠল। এক ঝটকায় হারাবিকে পাজা করে তুলে ফেলে। হারাবি দু হাতে জায়ানের গলা জড়িয়ে ধরে বলে, কি ওজন লাগছে না তো? ধুর আমি এইটুকু ওজনে জায়ান সাখওয়াতের কিছু হয় না। তাই নাকি? ইয়াপ, আফটার অল বাবা হতে যাচ্ছি। মেয়ের মা আর মেয়ে দুজনকে একসাথে করে তুলব, এই জন্য ব্যায়াম ট্যায়াম করে আরো শক্তি বাড়িয়েছি। মেয়ে না হয়ে তো ছেলেও হতে পারে, আপনি জানলেন কিভাবে? আমি জানি, এখন আর কথা না, রুমে যাব। রুমে গিয়ে জায়ান আরবিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে আরবির পাশে শুয়ে পড়ল। জায়ান পাশে এসে শুতে আরবি সুর করে জায়ানের সান্নিধ্যে চলে গেল। জায়ানও পরম ভালোবাসায় প্রিয়তমাকে বুকে আগলে নিল। আরবি ওর হরিণী চোখ দুটো মেলে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে জায়ানের দিকে। দেখি জায়ান হেসে বলে, কি দেখছো অমন করে? আপনি না অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, তাই আপনার দিকে তাকিয়ে থাকি যাতে আমাদের বাচ্চাটা আপনার মতো সুন্দর হয়। জায়ান আরবির গালে হাত রাখলো, হাসতে হাসতে স্লাইড করতে লাগলো আরবির গালে। জায়ানে হঠাৎ আমার স্পর্শে কেঁপে উঠে আরবি। জায়ান আরবির চোখে চোখ রেখে নিঃশাক্ত কণ্ঠে বলে, তুমি আমার কথা বাদ দাও, তুমি যে কত সুন্দর তা তুমি জানো? নিচে আমাদের সন্তান তোমাদের গর্ভে আসার পর থেকে তোমার সৌন্দর্য আরো বেড়ে দ্বিগুণ হয়েছে। তোমায় যে ঠিক কতটা সুন্দর লাগে আমি তোমায় বলে বোঝাতে পারবো না আরবি। তোমার কাছে আসা থেকে, তোমাকে একটুখানি আদর করা থেকে নিজেকে কিভাবে আমি নিয়ন্ত্রণ করি তা বলে বোঝাতে পারবো না। আমি কি মানা করি আপনাকে? সেটা করো না, ঠিক আছে, তবে তবে কি? আমাদের সন্তানের জন্য এটা ঠিক না। আরবি চুপ করে রইল কিয়ৎক্ষণ, তারপর হুট করে বলে ওঠে, একটা চুমু খাবেন আমার ঠোঁটে? জায়ান চমকে তাকায় আরবির দিকে। আরবি লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেলে। জায়ান মায়াময় চাহনিতে আরবির লজ্জারাঙা মুখশ্রী দেখে, তারপর আরবিকে বালিশে শুয়ে দেয়। জায়ান নিজের মুখ এগিয়ে আনতেই আরবি চোখ বন্ধ করে নেয়। জায়ান হোষ্ট ছোঁয়ায় আরবির কপালে। আরবি চোখ বন্ধ অবস্থাতেই জায়ানের গলা জড়িয়ে ধরে। জায়ান সরে আসতেই আরবি নিভু নিভু চোখে তাকায় জায়ানের দিকে। জায়ানের চোখে তাকাতেই পারে না আরবি, লজ্জায় চোখ সরিয়ে নেয়। তারপর নিজেই মাথা উঠিয়ে জায়ানের অধরে অধর ছুঁয়ে দেয়। পরম ভালোবাসায় চুমু খাচ্ছে আরবি। জায়ান আর নিজেও সায় দেয় প্রিয়তমার ভালোবাসা। আরবিকে ভালোভাবে খুব সাবধানে আগলে নিয়ে চুমু খাচ্ছে সে। দীর্ঘ চুম্বনের পর সরে আসে দুজন। জায়ান সোজা হয়ে বালিশে শুতেই আরবি জায়ানের বুকে মুখ গুজে দেয় লজ্জায়। জায়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, ফিসফিস করে বলে, আপনি আমার জীবনে না আসলে এত ভালোবাসা আমি কোনোদিন পেতাম না। আজ আপনার কারণে আমি এত সুখী। আপনার কারণে আমি নিজের অস্তিত্বকে চিনতে পেরেছি। আমি আপনার ভালোবাসা পেয়ে আপনার স্ত্রী হতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করি। ভালোবাসি জায়ান, অনেক ভালোবাসি। হয়তো আপনার মতো না, তবুও ভালোবাসি। জায়ান আরবির কপালে চুমু খেলো, ধীর আওয়াজে বলল, তোমাকে যে আমি ঠিক কতটা ভালোবাসি তা বোঝাতে পারবো না আরবি। তোমার ঠোঁটের হাসি যেমন আমায় এক আকাশ সমান সুখ দেয়, তোমার চোখের জল ঠিক ততটাই ক্ষতবিক্ষত করে দেয় আমার বুকের বাপাসটা। তুমি আমার অনেক সাধনা আর আরবি, অনেক ভালোবাসি তোমায় যেদিন প্রথম দেখেছিলাম তখন আমার বুকে বর্ষণ নেমেছিল, প্রেমের বর্ষণে। আর আমার হৃদয়ে গভীর ভালোবাসার এক ফুল ফুটেছিল, যার নাম কাঠগোলাপ। আমার কাঠগোলাপ মানেই তুমি না, আর কাঠগোলাপ মানেই তুমি। আমার কাঠগোলাপ, আমার তীব্র প্রেমের বর্ষণে সিক্ত হওয়া শুভ্র স্নিগ্ধ এক কাঠগোলাপ তুমি। তুমি হলে আমার হৃদয় সিক্ত কাঠগোলাপ।